কলকাতার ব্যবসা বাণিজ্য এতদিন যে স্থবিরতা বাংলাদেশিদেরকে হারিয়ে, বাংলাদেশি পর্যটক হারিয়ে, সেটা ওই নিউজে দেখলাম যে সেটা আবারও চাঙ্গা হওয়া শুরু করেছে। এবং কলকাতার যারা ব্যবসায়ী তারা খুব আগ্রহ ভরে সরকারের দিকে লক্ষ্য করছেন, সরকারকে তারা বলছেন যে এটা যেন আরও চমৎকারভাবে এই সম্পর্ক তৈরি করা হয় এবং বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া হয়। আমরা দেখেছি কলকাতার যে আপনার সাধারণ রিক্সা চালক, যে কজন রিক্সা চালক আছেন, তারাও বিভিন্ন কলকাতার গণমাধ্যমগুলোতেও তারা বলেছেন যে তারা বাংলাদেশি পর্যটকদের কীভাবে মিস করছেন। ব্যবসায়ীরা তো আছেনই, অনেক ব্যবসায়ী ওই রিপোর্টে আমি দেখলাম, আপনারা দেখে নিয়েন, অনেকগুলো রিপোর্টের মধ্যে আসছে। আমি একটা রিপোর্টের কথা বললাম, বলছে কলকাতার ব্যবসায়ীরা তারা যারা যে ব্যবসা করতেন কলকাতাতে, তারা অনেকেই আছেন ব্যবসার ধরন পরিবর্তন করে তারা অন্য পেশায় চলে গেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ট্রাম্পের শুল্ক নীতির কারণে বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ দেশই দারুণ ঝামেলায় পড়েছে। তো এর মধ্যে বাংলাদেশের কপাল ভালো, ট্রাম্পের খপ্পর থেকে বের হয়ে আসতে পারছে। বিশেষ করে ট্রাম্পের যে শুল্ক নীতি, সেই শুল্ক নীতি থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারায় মানে আন্তর্জাতিকভাবেই একটি দারুণ প্রশংসার অংশীদার হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকগুলো নেগেটিভ ইস্যুতে আলোচিত হলেও ট্রাম্পের এই যে শুল্ক নীতি, সেখানে তার সরকারের যে সাফল্য, সেটা এক কথায় দেশের সব রাজনৈতিক দল এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী থেকে শুরু করে মোটামুটিভাবে সব লেভেলের লোকজনই কিন্তু স্বীকার করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে সত্য যে এশিয়ার অন্যতম প্রভাবশালী দেশ ভারত সেখান থেকে বের হয়ে আসতে পারেনি, বরং ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এত ভালো সম্পর্ক, সেই ভালো সম্পর্ক কেন এত খারাপ হয়ে গেল, কেন ট্রাম্পের খপ্পরে শেষ পর্যন্ত মোদি পড়ে গেল, এটা আসলে একটা আলোচনার বিষয়। মোদির সাথে ট্রাম্পের যে সম্পর্কের চিত্র বিশ্ববাসী দেখেছে ভারতীয় মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়ার কল্যাণে, সেটা সত্যি মানে তখন এটা নিয়ে নানান ধরনের কথাবার্তা হয়েছে যে এরকম মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভবত ট্রাম্পের সাথে আর কারো হয়নি, যেটা নরেন্দ্র মোদীর সাথে হয়েছে। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এভাবে তলানিতে গিয়ে ঠেকবে দুই ব্যক্তি না, শুধু ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয়ভাবে যে সম্পর্ক, সেটাও একেবারে নড়বড়ে অবস্থায় পরিণত হলো। কিন্তু কেন হলো সেসব বিষয় নিয়ে আগে বলেছি যে নানান ধরনের বিশ্লেষণ হচ্ছে। দর্শক, সর্বশেষ নরেন্দ্র মোদী যে চাপে পড়েছে সেটি হচ্ছে একেবারেই ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব। আপনারা জানেন যে 25% জায়গায় ট্রাম্প হঠাৎ করে নরেন্দ্র মোদীর উপরে 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এবং যেটি এই মাসেরই 27 তারিখ থেকে কার্যকর হতে যাচ্ছে। এই যে বড় ধরনের একটি শুল্কের ফাঁদে ভারতকে ফেলা হলো, এখান থেকে যদি নরেন্দ্র মোদী তথা বিজেপি সরকার বের হয়ে আসতে না পারে, তাহলে খুব বড় ধরনের একটি ধাক্কা ভারতের অর্থনীতিতে পড়বে। এটি ভারতের বড় বড় অর্থনীতিবিদ থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়া একেবারেই আলোচিত এখন ইস্যু। এখন এই যে একটা অর্থনৈতিক ধাক্কা ভারতের লাগতে যাচ্ছে 27শে আগস্টের মধ্যে, এই যদি এটি সামাল দিতে না পারেন নরেন্দ্র মোদী, তো সেই ক্ষেত্রে ভারত আসলে কি করবে, কি উপায় রয়েছে এই ঝামেলাটা সামলানোর? ট্রাম্প যে কি করতে চান, কি বলতে চান, বা তার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, এটা কারো পক্ষেই আসলে আঁচ করা সম্ভব না। আজকে একটা খবর খুব আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে ভারতের সাবেক কৃষি ও প্রতিরক্ষা মন্ত্রী শারদ পাওয়ার। তিনি এই যে অর্থনৈতিক ধাক্কাসহ ভারতের কাছ থেকে প্রতিবেশীরা যে মুখ ফিরিয়ে নেয়া, সেই বিষয়টা আবারও নরেন্দ্র মোদীকে স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বোঝাতে চাচ্ছেন যে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো যে দেশগুলো, সেগুলো মূলত ভারতের থেকে সরে যাওয়া আসলে ভারতের জন্য বড় ধরনের একটি চাপ তৈরি হয়েছে বলে তিনি মনে করছেন। তিনি বলছেন নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশগুলো একেবারেই বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশগুলো যেভাবে ভারতের সাথে সম্পর্কে থাকা দরকার ছিল, ভারতের যে বিদেশ নীতি বা বিশেষ করে বিজেপি সরকারের যে বিদেশ নীতি, আপনার নরেন্দ্র মোদীর যে বিদেশ নীতি, সেই নীতির কারণে যে এই বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশগুলোকে ভারত দূরে ঠেলে দিচ্ছে, সেটাও ভারতের অর্থনীতির জন্য, ভারতের সার্বিক যে
সামগ্রিক যে কল্যাণ সেটা যে বয়ে আনবে না, সেটা সাবেক কৃষি এবং প্রতিরক্ষামন্ত্রী শারদ পাওয়ার স্মরণ করিয়ে দিয়েছেন এবং তিনি জোর দিয়ে বলেছেন যে এটি আর লম্বা সময় চলতে দেওয়া উচিত নয় এবং কোনোভাবেই এই প্রতিবেশীদেরকে হাতছাড়া করা উচিত নয়। শারদ পাওয়ার বলেছেন যে এখনও সময় আছে, তিনি যেন এই সম্পর্কের দিকে মনোযোগী হন, কারণ হচ্ছে তিনি বলছেন, এখানে যেটি নিউজে আসছে, মোদিকে সরাসরি সতর্ক করে দিয়ে তিনি বলেছেন প্রতিবেশীরা আমাদের থেকে সরে যাচ্ছে। আমি মনে করি মোদির এই বিষয়টি উপেক্ষা করা উচিত হবে না। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমাদের মনোযোগ দিতে হবে। কথাটা খুব সংক্ষিপ্ত হলেও এটার ব্যাপকতা কিন্তু আমরা জানি, আমরা বুঝি, কারণ 1 বছর হয়ে গেছে বাংলাদেশের সাথে কোনোভাবেই ভারত সরকার সম্পর্ক ঠিক রাখা, বিশেষ করে বর্তমান সরকারের সাথে সম্পর্ক ঠিক রাখার তেমন কোনো নজির আসলে চোখে পড়ে নাই। বরং এই যে সরকারের যে টানাপোড়েন, এতে করে দুই দেশের জনগণের মধ্যে একটা দূরত্ব তৈরি হওয়ার বিষয়ে আমরা লক্ষ্য করেছি। এখন এই যে একটা চাপে পড়লো, এই চাপটা সামলানোর জন্য ভারতের আশেপাশে এটা একেবারেই একটা বিষয় আমরা জানি যে আমাদের প্রতিবেশীরা যদি আমাদের থেকে দূরে সরে যায় আমাদের অবস্থা কেমন হতে পারে, কিন্তু এটা দুর্ভাগ্যক্রমে মোদি কোনোভাবেই বুঝতে চান না এবং এই যে এখন যে আলোচিত হচ্ছে সেটি আসলে উনি কতটুকু উপলব্ধি করতে পারবেন কিংবা এটাকে গুরুত্ব দিবেন এটা একান্তই তার ব্যাপার। তবে ভুক্তভোগী কিন্তু দুই দেশের সাধারণ জনগণ, কারণ হচ্ছে বাংলাদেশ যেমন ভারতের সাথে সম্পর্ক রাখা জরুরি, প্রতিবেশী হিসেবে ভারতেরও কিন্তু জরুরি। একটা বড় রাষ্ট্রের যে দায়িত্ব থাকা উচিত, বিশেষ করে যে সরকার মূলত চালাচ্ছেন এই মুহূর্তে দুটো দেশ, তাদের যেমন আন্তরিকতা থাকতে হবে, তেমনি আমরা জনগণের মধ্যেও সেটা থাকতে হবে। সরকার থেকে সরকারের দূরত্ব যখন বেড়ে যায়, স্বাভাবিক কারণে জনগণের মধ্যেও সেই দূরত্বটা প্রতিফলিত হয়, সাধারণভাবে জনগণের মধ্যেও কিন্তু সেটা ছড়িয়ে পড়ে। এই আলোচনাটা কেন আসলো? আজকে আরেকটা গুরুত্বপূর্ণ খবর আমি দেখলাম, আমাদের একটি জাতীয় দৈনিকের ডিজিটাল ভার্সন সেটা প্রকাশ করেছে। সেটি হচ্ছে দীর্ঘদিন পর ভারত সরকার বাংলাদেশিদের ভিসা সহজ করেছে, ভিসা দিচ্ছে। এটা একটা আশার খবর, কারণ হচ্ছে এটা বাংলাদেশের জন্য যেমন দরকার, বিশেষ করে বাংলাদেশের স্বাস্থ্য খাতে আপনারা জানেন, আমরা সবাই জানি এই বিষয়টি, যে ভারতের চিকিৎসা বাংলাদেশের চাইতে অনেক উন্নত এবং সেই সঠিক যে সেবার যে মান, চিকিৎসকদের যে আন্তরিকতা, সেটা নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই। আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে যারাই চিকিৎসার জন্য ভারতে গিয়েছে এ পর্যন্ত প্রত্যেকের বেশিরভাগই কিন্তু তারা বলছেন যে না, তারা সন্তুষ্ট চিকিৎসা পেয়ে। কিছু নেগেটিভ ঘটনা যে নাই সেটা না, কিছু থাকতে পারে এবং সেটাও মাঝে মধ্যে প্রকাশিত হয়। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কলকাতায় বিশেষ করে এই যে যেহেতু ভাষা, সংস্কৃতি, অন্য সব দিক থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সাথে প্রায় মিল, সে কারণে বাংলাদেশিরা প্রথমত ঘুরতে যাওয়া, কেনাকাটা, তারপর আপনার এই যে মেডিকেল ভিসা, এগুলো মূলত তারা কলকাতাতে বেশি যায়। তো এখন কলকাতার ব্যবসা বাণিজ্য এতদিন যে স্থবিরতা, বাংলাদেশিদেরকে হারিয়ে, বাংলাদেশি পর্যটক হারিয়ে, সেটা ওই নিউজে দেখলাম যে সেটা আবারও চাঙ্গা হওয়া শুরু করেছে এবং কলকাতার যারা ব্যবসায়ী তারা খুব আগ্রহ ভরে সরকারের দিকে লক্ষ্য করছেন, সরকারকে তারা বলছেন যে এটা যেন আরও চমৎকারভাবে এই সম্পর্ক তৈরি করা হয় এবং বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া হয়। আমরা দেখেছি কলকাতার যে আপনার সাধারণ রিক্সা চালক, যে কজন রিক্সা চালক আছেন, তারাও বিভিন্ন কলকাতার গণমাধ্যমগুলোতেও তারা বলেছেন যে তারা বাংলাদেশি পর্যটকদের কিভাবে মিস করছেন। ব্যবসায়ীরা তো আছেনই, অনেক ব্যবসায়ী, ওই রিপোর্টে আমি দেখলাম, আপনারা দেখে নিয়েন, অনেকগুলো রিপোর্টের মধ্যে আসছে, আমি একটা রিপোর্টের কথা বললাম। বলছে কলকাতার ব্যবসায়ীরা, যারা যে ব্যবসা করতেন কলকাতাতে, তারা অনেকেই আছেন ব্যবসার ধরন পরিবর্তন করে তারা অন্য পেশায় চলে গেছেন। যেহেতু আপনি দেখেন এত বড় একটা বাণিজ্য এরিয়া কলকাতাতে, নিউ মার্কেট থেকে শুরু করে অন্যান্য এলাকাগুলোতে, যেখানে শুধুমাত্র ওই স্থানীয় ক্রেতা যারা, তাদেরকে দিয়ে তারা ব্যবসা করে আসলে লাভবান হতে পারবেন না, কারণ তাদের দরকার বাংলাদেশি পর্যটক। কারণ আমরা জানি বাংলাদেশিরা কলকাতায় গেলে কি পরিমাণ কেনাকাটা করে থাকেন, ঈদ সহ বিভিন্ন
পূজা পার্বণেও কিন্তু অনেকেই সেখানে গিয়ে কেনাকাটা করেন। তো যাই হোক, এই যে সাবেক কৃষি এবং প্রতিরক্ষা মন্ত্রী শারদ পাওয়ার, তার কথাটা একেবারেই সত্যি। নরেন্দ্র মোদী এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত অনুভব করতে না পারবেন, উপলব্ধি করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত প্রতিবেশীরা ভারত থেকে মুখ ফিরিয়ে নিতে থাকবে, এবং এতে করে ভারতের যে খুব একটা লাভবান হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু একেবারেই নয়। আমরা আশা করব এশিয়ার যে দেশগুলো আছে তারা সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের পাশে থাকবে। সরকারের সাথে সরকারের সম্পর্ক থাকা উচিত, তবে সেটি যেন রাষ্ট্রকে প্রায়োরিটি দিয়ে হয়, সেটি যেন একটা দেশের সাথে দেশের সম্পর্ক তৈরি হয়। আপনারা কি ভাবছেন এই বিষয়টি নিয়ে কমেন্ট করে জানাবেন। এখন এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।